চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই নাম ঘোষণাই হয়ে গিয়েছিল শক্তি পাণ্ডের। শুক্রবার বাকি তিন কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ্যে আনলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন ওই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী, আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দেখো, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল সেই উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, এবং রায়গঞ্জ অতি চর্চিত একটি কেন্দ্র, যেখানে সাংসদের পদে লড়ছিলেন কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে, সেখানেই আবার বিধানসভাতে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে সেই কৃষ্ণ কল্যাণীকেই। অন্যদিকে মুকুটমণি অধিকারী তিনিও দাঁড়িয়েছিলেন, সেখানেও তার হার হয়েছে, রায়গঞ্জেও হার হয়েছে কৃষ্ণ কল্যাণীর। এই পরাজিত দুই প্রার্থীকে আবারও উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল এই প্রার্থীদের ওপরেই আবার ভরসা রেখেছে। কি কারণে, কি জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটা তো তাদের দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো সেটা হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। তুমি জানো 2021-এ এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি দলের সঙ্গে মতানৈক্য হওয়ায় তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যান, এবং 2024-এ যে গত কয়েকদিন আগে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। সেই তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভাতে পরাজিত হওয়ার পর এই উপনির্বাচনে অর্থাৎ তার ছেড়ে আসা আসনে আবার দল তাকেই প্রার্থী করেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের এবারে যদি বলবো যে এবার প্রার্থী সিলেকশন তাদের দলের মধ্যে অভ্যন্তরীণ বিষয়, কিন্তু হয়তো দল মনে করেছে, কারণ কৃষ্ণ কল্যাণী তুমি জানো একদিকে সমাজসেবী, তিনি শিল্পপতি, উল্টো দিকে শিল্পপতি। তিনি কিন্তু প্রচুর সমাজসেবামূলক কাজ করেন, সেটা অনেক দিন আগে থেকেই। করোনা অতিমারির সময় থেকেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপরেও 2021-এর বিধানসভায় জিতে যে বিধায়ক হওয়ার পরেও কিন্তু রায়গঞ্জে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। বিভিন্ন রাস্তাঘাট যদি বলো, অনেক জায়গায় স্লোগান ছিল নো রোড নো ভোট, সেই রাস্তাও কিন্তু তৈরি করেছেন কৃষ্ণ কল্যাণী। ফলে স্বাভাবিকভাবেই তার এই উন্নয়নমূলক কাজের জন্য, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য এবং তার জনপ্রিয়তার জন্য দল কৃষ্ণ কল্যাণীকেই ভরসা করেছেন। ফলে এবার বিধানসভা উপনির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উল্টো দিকে যদি দেখি রানাঘাট দক্ষিণেও 2021-এ বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুটমণি অধিকারী, কিন্তু দেখা যায় গত লোকসভা নির্বাচন ঠিক আগে মুকুটমণি অধিকারী কিন্তু দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যান এবং তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়ান এবং জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন। এবার এই রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীর উপরেই ভরসা করেছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে বাগদা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুর। তুমি জানো মমতা বালা ঠাকুর কিন্তু এই বনগাঁ লোকসভা কেন্দ্রে একটা সময় সাংসদ ছিলেন, কিন্তু গত 2024-এর লোকসভা নির্বাচনে এবারে কিন্তু মমতা বালা ঠাকুরকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস, তাকে রাজ্যসভায় পাঠায় এবং এখান থেকে প্রার্থী হন কিন্তু বিশ্বজিৎ দাস কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং তিনিও কিন্তু বিজেপির টিকিটে জিতেই বিধায়ক হন। কিন্তু এবার দেখা যায় লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং এখানে কিন্তু প্রার্থী করা হয়েছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে, অর্থাৎ একদম তরুণ মুখ বলা যেতে পারে। কারণ তুমি জানো বাগদা বিধানসভা কিন্তু বিশেষ করে উত্তর 24 পরগনা জেলায় এই মতুয়াদের কিন্তু একটা বিরাট সংগঠন রয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঠাকুর পরিবারের উপরেই কিন্তু ভরসা রাখলো। অন্যদিকে যদি বলি মানিকতলা, আমরা জানি এখানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আগেই ঘোষণা করেছিল শক্তি পাণ্ডের নাম। তুমি জানো এই মানিকতলা বিধানসভা কেন্দ্র 2021-এ এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন সাধন পাণ্ডে, কিন্তু সেই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, যার ফলে কিন্তু সেই মামলার জন্য কিন্তু সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পরেও কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচন হয়নি। কিন্তু দেখা যায় কল্যাণ চৌবে কিছুদিন আগে মামলা প্রত্যাহার করেন, যার ফলে কিন্তু নির্বাচন কমিশন এই মানিকতলার পাশাপাশি আরও 3 কেন্দ্র রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আমরা জানি আগামী 10ই জুলাই এই 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে এবং ফলাফল ঘোষণা হবে 13ই জুলাই।
সুপর্ণা। একেবারেই। দেখো সত্যজিৎ, আরও একটি বিষয় যেটা জানতে চাইবো যে তুমি যেমনটা বললে যে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু ভালো ফল করেছে এবং বিপুল মার্জিনে জয়ী হয়েছে। সেক্ষেত্রে তৃণমূল হেরেছে, বিজেপি জিতেছে। সেক্ষেত্রে উপনির্বাচনে কোথাও গিয়ে কি এর প্রভাব পড়তে পারে? দেখো, উপনির্বাচন বিশেষ করে যেহেতু বিধানসভা উপনির্বাচন, এখানে কিন্তু রাজ্য সরকার, রাজ্যে কোন দল শাসন করছে বা রাজ্যের পালাবদল হবে কিনা তার উপর অনেকটা নির্ভর করে। কারণ উপনির্বাচন বিশেষ করে রুলিং পার্টি অর্থাৎ শাসক দলের পক্ষেই যায়। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সুতরাং তাদের অনেকটা অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু যদি বলি লোকসভা নির্বাচন, কারণ লোকসভা নির্বাচনে এই দুই কেন্দ্র বিশেষ করে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, পাশাপাশি বাগদা, এই তিন কেন্দ্রেই কিন্তু বিজেপি ব্যাপক মার্জিনে লিড নিয়েছিল। রায়গঞ্জের কথা যদি বলি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রায়গঞ্জ লোকসভা ভোটের বিজেপি প্রায় 46,000-এর বেশি ভোটে লিড নিয়েছিল। ফলে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে বিজেপি। কিন্তু তোমাকে উপনির্বাচন, যেহেতু বিধানসভা উপনির্বাচন, সুতরাং এখানে কিন্তু রাজ্যের শাসক দল একটা কিন্তু বড় ফ্যাক্টর, যে কোন দল ক্ষমতায় রয়েছে তারা কিন্তু যথেষ্ট অ্যাডভান্স থাকে। কারণ তুমি জানো, বিশেষ করে রাজ্যের যেটা বলি যে রাজ্যে তৃণমূল কংগ্রেস যে বিপুল মার্জিনে এবার লোকসভা ভোটে যদি দেখি 29টি আসন দখল করেছে। সুতরাং রাজ্যে, গোটা রাজ্যের কথা চিন্তা করলে রাজ্যে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই চারটি যে উপনির্বাচন, সেখানকার নিরিখে যদি বলি, বাগদা, আমরা জানি বাগদা বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, বনগাঁয় জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি রানাঘাটে জয় পেয়েছে বিজেপি এবং রায়গঞ্জে কিন্তু জয় পেয়েছে বিজেপি। অর্থাৎ চারটি উপনির্বাচনের যে হতে চলে, তোমার তিনটি উপনির্বাচনের কেন্দ্রেই কিন্তু বিজেপি ভালো অবস্থায় রয়েছে। কিন্তু যেহেতু উপনির্বাচন, সেহেতু শাসক দলে কিন্তু অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে। কিন্তু দেখা যাক ফলাফল কী হয়, সেটা তো আমরা 13ই জুলাই জানতে পারবো। কারণ তুমি জানো 13ই জুলাই ফলাফল ঘোষণা হবে। আরেকটা যেটা বলবো যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যদি বলি, কৃষ্ণকল্যাণী বিধায়ক হওয়ার পর কিন্তু 3 বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। সেই কারণে কিন্তু দল তার উপর ভরসা করেছে। এখন ফলাফল কী হয় সেটা তো আমরা 13ই জুলাই জানতে পারবো। সুপর্ণা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে রানাঘাট, রায়গঞ্জ এবং বাগদা, অন্যদিকে মানিকতলা, এই 4 কেন্দ্রে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরকম যেমনটা জানা গিয়েছে যে রায়গঞ্জে উপনির্বাচনে প্রার্থী কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, যা আগেই তৃণমূলের তরফ থেকে নবান্নের বৈঠকেতে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, সেই রকম তিনি প্রার্থী তালিকাতে নাম ঘোষণা করেছেন সুপ্তি পাণ্ডের। অন্যদিকে বাগদা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। সেক্ষেত্রে এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের লড়াইটা ঠিক কোন দিকে যাবে বা লড়াইয়ের টার্ন কি হবে, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে 3 বছরের আমি বিধায়ক ছিলাম। রায়গঞ্জের যেটা দাবি ছিল, তার 80% আমি কাজ করতে পেরেছি। কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার, যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয়, সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন, এই আশা রাখছি। লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি পর্যালোচনা করে না, সেটা দল করে। দল নিশ্চিত এটা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল, সেই ত্রুটিটা আগামী দিনে যাতে না থাকে, তার জন্য দল সেটাকে দেবে।
না দেখুন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি, হ্যাঁ, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে। না, নিশ্চিত এবার আমার বিধানসভায় আমাদের যারা দলের কর্মী আছে, যারা ভাবের জনপ্রতিনিধিগণ আছেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে এবার নির্বাচন লড়ব। আর মানুষেরকে এটা বোঝাবো যে উন্নয়নের স্বার্থে ভোট করেন, কোনো ধর্মের মেরুকরণে ভোট করবেন না। এই বিধানসভা নির্বাচন আপনার এলাকার উন্নয়ন যাতে হয় সেটাকে আপনারা বেছে নিন, উন্নয়নের জন্য আপনারা ভোট করুন। আশা রাখি আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি, কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন, তারা আফসোসও করেছে, হ্যাঁ, কিন্তু এবার বিধানসভায়, হ্যাঁ, যেখানে আমাদের সরকার রয়েছে, মানুষ সরকারের সাথে থাকবে। আর এবার ভোটটা উন্নয়নের জন্য রায়গঞ্জবাসী আমরা না, নিশ্চিত মানুষ ভুল করে, ঠেকে শেখে, হ্যাঁ। তো যেই আমার কিছু শুভচিন্তক আছেন, হ্যাঁ, তারা আমাকে নিশ্চিত গাইড করবেন। আর আমি আমাদের দলের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সাথে নিশ্চিত আলোচনা করে নিজেদের রণনীতি তয় করব। সেই হিসাবে আমরা মিলিতভাবে ঐক্য শক্তি নিয়ে আমরা আমি আপনাকে বললাম, লোকসভা নির্বাচন আলাদা দিক দেখে হয়, বিধানসভা আলাদা হয়। নিশ্চিত এবার আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে। আজকে এখান থেকে আজকে এখানের থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয়, তাহলে সে সরকার দলে সামিল হবে, আর এখানে উন্নয়ন হবে। আর যদি এখানে যদি বিজেপি যদি জেতে, তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না, তারা বিরোধী দলে হবে। এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন। আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি, আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ বার্ষিক ব্রিজের কথা, সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে। শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে, তাহলে সেই ব্রিজটাও হবে। আর সেই ব্রিজটা যদি হয়ে যায়, তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে, ছোট বড় দোকানদার অনেক উপকৃত হবে। আর তার উন্নয়নটা এবার রায়গঞ্জবাসী দেখবে, এই আশা রাখছি আমি। আজকে বিয়ে হয়ে গেল, এখন আমার দলের যারা কর্মীরা আছেন, নেতারা আছেন, হ্যাঁ, তাদের সাথে কথা বলে একটা রণনীতি তয় করে কাল সকাল থেকে না, আমাদের কেউ কাউকে দোষারোপ করেনি, হ্যাঁ। আজকে আমি আগেই বললাম যে কোনো একটা ব্যক্তি তয় করে না যে কি দোষ হয়েছে, আমাদের দল দেখবে। দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে, হ্যাঁ, সেই টিম আসে, আলোচনা পর্যালোচনা করে কোথায় ত্রুটি রয়েছে সেটা দেখবে। আমরা কাউকে দোষারোপ করি না, আমরা একসাথে ঐক্য শক্তি নিয়েই এবার নির্বাচন লড়বো, এটাই আমার বিশ্বাস।